আমরা এবার শুরু করব আজকে 97 পাতায় ইন্টারনেট এবং ইন্ট্রানেট। আমাদের কনসেপশন যদিও আছে, তা সত্ত্বেও আমরা এখানে যেহেতু শর্ট করে বলা আছে, নেটওয়ার্কিং চ্যাপ্টারেই এটা পড়ছে, এটা একটা পার্ট। কারণ নেটওয়ার্কিং যখন বড় ধরনের হয় নেটওয়ার্কিং, তখনই আমরা সেটাকে ইন্টারনেট বলে থাকি। মানে ইন্টারনেট কনসেপশনটা এসছে কিন্তু নেটওয়ার্কিং থেকেই। নেটওয়ার্কিং যদি না আসতো তাহলে কিন্তু ইন্টারনেট কনসেপশনটা আসতো না। তাই এখানে এটা আলোচ্য বিষয়। এখানে বলেছে 97 পাতা দেখো, ইন্টারনেট মিনস দ্য কানেক্টিং আ কম্পিউটার টু এনি আদার কম্পিউটার এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড ভায়া ডেডিকেটেড রাউটার অ্যান্ড সার্ভার। এই যে ভায়া ডেডিকেটেড রাউটার এবং সার্ভার, এই কথাটা বললো তার কারণ হলো ইন্টারনেট বললো একটা কম্পিউটারের মধ্যে হয় না, একাধিক মানে একের বেশি কম্পিউটার হতে হবে এবং যে কোনো পৃথিবীর অংশে হতে হবে, মানে হলেই হবে। তার মানে তুমি যদি এখানে বসে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারো, তুমি আমেরিকায় বসেও ইন্টারনেট অ্যাক্সেস করতে পারো এবং একইভাবে একই নিয়মে। When two computers are connected over the internet, they can send and receive all kinds of information such as text, graphics, video, voice and computer programs. তাহলে কম্পিউটার প্রোগ্রামস, টেক্সট যেন লেখা, গ্রাফিক্স মানে ছবি, ভয়েস এবং ভিডিও দুটোই আলাদা জিনিস, সেই দুটো আমরা এবং কম্পিউটার প্রোগ্রাম এইসব আদান প্রদান করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। No one owns internet, although several organizations the world over collaborate in its functioning and development. তাহলে এরকম কোনো জায়গা নেই বা এরকম কোনো অর্গানাইজেশন নেই, প্রতিষ্ঠান নেই যারা কিনা ইন্টারনেট ছাড়া কাজ করতে পারছে বা কাজ করতে পারে। এর জন্যে ফাইবার অপটিক্স কেবল ব্যবহার হচ্ছে, হাই স্পিড। এই ফাইবার অপটিক্স কেবল আগে ছিল না, এখন কিন্তু ফাইবার অপটিক্স কেবল ব্যবহার হচ্ছে, যেটা কিনা ডেটা প্রোটেকশনের ক্ষেত্রে খুব সাহায্য করছে, 1 নম্বর। আর 2 নম্বর, হাই স্পিডে ডেটা যাওয়া আসা করতে পারছে, যেটা ইন্টারনেটের ক্ষেত্রে খুব জরুরি। It was convinced by the Advanced Research Project Agency. এটা মানে ইন্টারনেট কনসেপশনটা এসেছিল এই আরপা থেকে, ARPA। এটার ফুল ফর্মটা খেয়াল করে রেখো, এটা ইউএসের মানে আমেরিকার এটা গভর্নমেন্ট 1969 এটা ইন্ট্রোডিউস করেছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট নোন অ্যাজ ARPANET, ফার্স্ট নোন অ্যাজ ARPANET। তাহলে ARPANET থেকে এসেছে। দ্য অরিজিনাল এম ওয়াজ টু ক্রিয়েট আ নেটওয়ার্ক দ্যাট উড অ্যালাউ ইউজার of a research computer at one university to talk to research computer at other university. তার মানে এটা গভর্নমেন্টের মানে আমেরিকান গভর্নমেন্টের একটা বিশেষ মানে ব্যাপার ছিল, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে কথাবার্তা এবং তার লেখা মানে টেক্সট আদান প্রদান করা যেত। ইট ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস। তাহলে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পড়ছে। ইট ইউজেস দ্য স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল, যেটা টিসিপি বা আইপি বলা হয়, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিপির ফুল ফর্ম হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তাহলে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি হলো ইন্টারনেটের একটা বিশেষ চ্যাপ্টার বলা যেতে পারে। একটা চ্যাপ্টার মানে এর সাহায্যে টিসিপি এবং আইপি দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। Every computer in the internet is identified by a unique IP address. প্রত্যেকটা কম্পিউটারই যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত হবে তাদের নিজস্ব একটা অ্যাড্রেস থাকবে এবং সেটাকেই আমরা বলি ইন্টারনেট প্রোটোকল।
ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা দেখবে যারা টেকনিক্যাল লোক এবং যারা ইন্টারনেটের সঙ্গে কাজ করে, যারা নেটওয়ার্কিংয়ের সঙ্গে তোমাকে যুক্ত করতে চাইছে, তারা কিন্তু সবসময় আইপি অ্যাড্রেস বলে কথা বলে। তো আইপি অ্যাড্রেস হলো ইউনিক অ্যাড্রেস, যেটা একটার সঙ্গে অন্যটার কোনো রকম মিল থাকে না। এরপরে বলছে দ্য স্পেশাল কম্পিউটার ডিএনএস, ডোমেন নেম সার্ভার, এটা কিন্তু মার্ক করে রাখো, ছোট শর্ট ফর্মে আসতে পারে। is used to provide a name to the IP address so that the user can locate a computer by a name। তার মানে একটা এই যে ডোমেন নেম সার্ভার, মানে একটা সার্ভারের যে নেম বা নাম, সেই নামটা আমরা স্টোর করে রাখি কেন? এটা আইপি অ্যাড্রেসের মধ্যে দিয়ে কাউকে পাঠালে বা আইপি অ্যাড্রেস দিয়ে কাউকে পাঠালে এই নামটা দিয়ে সে লোকেট করতে পারবে ওই কম্পিউটারকে। এরপরে আমরা আসছি ইন্ট্রানেট। দেখো, ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি অ্যাক্সেস করতে পারছো এবং সেই অ্যাক্সেসটা তোমাকে সাহায্য করতে, তোমার ইনফরমেশানকে দিতে। কিন্তু ইন্ট্রানেট বলছে অ্যাজ ইন্ট্রানেট ইজ আ প্রাইভেট নেটওয়ার্ক মিনস কোনো একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে সে চলাফেরা করে বা তার বিস্তার। দ্যাট ক্যান অনলি বি অ্যাক্সেসড বাই অথরাইজড ইউজার। অথরাইজড আর আনঅথরাইজড বলেছিলাম আমি, যে তুমি স্কুলে যাচ্ছ, স্কুলে উইদাউট স্কুল ড্রেস, তুমি একটা নর্মাল একটা ড্রেস পরে চলে যাও, তখন তোমাকে গেটে ধরতে পারে স্কুল চলাকালীন, তুমি তো ঢুকতে পারবে না। কিন্তু যদি তোমার স্কুল ড্রেসটা থাকে, তোমাকে কেউ আটকাবে না, কারণ সে বুঝতে পারবে যে স্কুলের ছাত্রই যাচ্ছে। তাহলে এইটা হলো অথরাইজেশন। The prefix intra means internal and therefore implies an intranet is designed for internal communication। তাহলে ইন্টারনাল কমিউনিকেশনের জন্যেই এই ইন্ট্রানেট কথাটা ব্যবহার হয়েছে এবং ইন্ট্রানেট টেকনোলজিটা ব্যবহার হচ্ছে। এরপরে আমরা চলে আসছি সিমিলারিটি বিটুইন ইন্টারনেট অ্যান্ড ইন্ট্রানেট। কী সিমিলারিটি আছে? দুজনের ক্ষেত্রেই টিসিপি আইপি এবং এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপির ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই এফটিপি এবং টিসিপি আইপি দুটোই থাকছে। ইন্টারনেট সাইটস আর অ্যাক্সেসেবল ভায়া দ্য ওয়েব ব্রাউজার ইন আ সিমিলার ওয়ে অ্যাজ ওয়েবসাইট ইন দ্য ইন্টারনেট। হাউএভার অনলি মেম্বার্স অফ ইন্ট্রানেট নেটওয়ার্ক ক্যান অ্যাক্সেস ইন্ট্রানেট হোস্ট সাইটস। তাহলে বলল যে ইন্টারনেট সাইটস আর অ্যাক্সেসেবল ভায়া ইন্ট্রানেট নেটওয়ার্ক। ইন্ট্রানেট তার মানে ইন্টারনেট হচ্ছে গ্লোবাল, মানে সারা পৃথিবী। এইবার সারা পৃথিবীর মধ্যে যদি পশ্চিমবঙ্গের মধ্যে কেউ বসে ইন্ট্রানেট করে বা ইন্টারনেট করে, তখন তাকে অবশ্যই ইন্ডিয়ার সার্ভার এবং তারপরে ওই ওয়ার্ল্ড সার্ভারে যাদের দরকার সেখানে অ্যাক্সেস করতে পারবে। তার মানে ভায়া হয়ে যাচ্ছে এটা কিন্তু সরাসরি হচ্ছে না। কিন্তু যদি ইন্টারনেট হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে, আর ইন্ট্রানেট যদি হয় তাহলে এক্ষেত্রে হচ্ছে না। এক্ষেত্রে ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত সার্ভার রয়েছে এবং তাদের সঙ্গে কানেকশান থাকবে তাদেরই মাত্র অ্যাক্সেস করতে পারবে, তখন তাকে আমরা ইন্ট্রানেট বলবো। আচ্ছা, এখানে ইন্টারনেট ওন ইনস্ট্যান্ট মেসেজ ক্যান বি ইউজড অ্যাজ সিমিলার টু ইয়াহু মেসেঞ্জার্স গুগল টক ওভার দ্য ইন্টারনেট। এই যে বলছে যে ইয়াহু মেসেঞ্জার অথবা গুগল টক দিয়ে যেরকম আমরা কথাবার্তা বলি প্রত্যেকটা জায়গায়, সেরকম ইন্টারনেট বা ইন্ট্রানেট দুটোতেই এরকম কথাবার্তা বলা চলে বা বলা যায়। এটা গেল সিমিলারিটিস। আর ডিসিমিলারিটিসটা কোনটা বা ডিফারেন্সটা কোনটা? ইন্টারনেট ইজ general to PCs all over the world, whereas intranet is specific to few PCs। তাহলে ইন্টারনেট যেমন সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায় এবং কয়েকজনের জন্যে, ইন্ট্রানেট কিন্তু তা নয়। ইন্ট্রানেট হচ্ছে তোমার স্পেসিফিক কতগুলো পিসির জন্যে বা পার্সোনাল কম্পিউটার জন্যে। ইন্টারনেট প্রোভাইডস আ ওয়াইডার অ্যান্ড বেটার অ্যাক্সেস টু ওয়েবসাইট to a large population
whereas ইন্ট্রানেট ইজ রেস্ট্রিক্টেড। তার মানে ইন্টারনেটের মাধ্যম দিয়ে আমরা যে কোনো প্রান্ত থেকে যতজন খুশি একই সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারতো বা পারে, কিন্তু এক্ষেত্রে যখন আমরা ইন্ট্রানেটের কাছে আসছি তখন ইন্ট্রানেট কিন্তু এই ধরনের কোনো প্রচেষ্টা নেই। এবারে ইন্টারনেট প্রোভাইডস আ ওয়াইডার তারপরে ইন্টারনেট ইজ নট অ্যান সেফ অ্যাজ ইন্ট্রানেট। ইন্ট্রানেট ক্যান বি সেফলি প্রাইভেটাইজ অ্যাজ পার দ্য নিডেড। তার মানে ইন্টারনেট কিন্তু সেফ নয়। ইন্টারনেট সেফ নয় কোন জায়গায়? ইন্ট্রানেট সেফ হচ্ছে তোমার যদি সেখানে অ্যান্টিভাইরাস দেওয়া থাকে, তাহলে ইন্টারনেটটা সেফ। যদি ইন্টারনেটটা সেফের জন্যে মনে হয় যে না আমি ইন্টারনেটটা চালাবো না, ইন্ট্রানেটটাই চালাবো, এবং সেক্ষেত্রে কিন্তু ওই আমাদের মানে সেফ ব্যাপারটা থাকবে বা থাকবে না। মানে যদি অ্যান্টিভাইরাস থাকলেও তার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যান্টিভাইরাস না থাকলে এটা বিপজ্জনক হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এরপর হচ্ছে ইউজ অফ ইন্টারনেট। ইউজ অফ ইন্টারনেট তো বহু রকমের আমরা দেখতে পাই, এই নামগুলো শুধু মনে রেখো। লার্জ ভলিউম অফ ইনফরমেশান, নিউজ অ্যান্ড জার্নালস, ইলেকট্রিক মোড অফ কমিউনিকেশন, ইলেকট্রনিক মোড অফ কমিউনিকেশান, তারপরে চ্যাটিং, সোশ্যাল নেটওয়ার্কিং, অনলাইন ব্যাঙ্কিং, ই কমার্সিং, এন্টারটেনমেন্ট, রিসার্চ অ্যান্ড এডুকেশন। এই যে এতগুলো রয়েছে, এতগুলো হেডের ওপরে আমরা ইন্টারনেটের ইউজটা দেখতে পাই। এগুলো ছাড়াও আরও আছে, কিন্তু এগুলো হচ্ছে প্রধান এবং প্রথম, সেই কারণে এগুলো এখানে বলা হয়েছে। তাহলে লার্জ ভলিউম অফ ইনফরমেশান মানে তুমি এখন যে কোনো জিনিসের সম্বন্ধে জানতে চাও, সঙ্গে সঙ্গে তোমাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। তার মানে আমি একটা জানতে চাইছি অন্য খেলার গ্রাউন্ডে, তুমি একটা জানতে চাইছো কোনো পড়াশোনার গ্রাউন্ডে, আবার আরেকজন সে হয়তো কোনো গেমের ব্যাপারে জানতে চাইছে, আরেকজন হয়তো কোনো সায়েন্সের ব্যাপারে জানতে চাইছে। তাহলে এই যে প্রত্যেকেই কিন্তু ইনফরমেশানগুলো পাচ্ছে, ছোট হোক বড় হোক ইত্যাদি, ম্যাক্সিমাম বড়ই পায়। তাহলে এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, মানে তুমি ইন্টারনেট ব্যবহার করে তোমার যে সুবিধেগুলো পাচ্ছ বা নিচ্ছ, সেইটা কিন্তু এখানে তোমাকে প্রকাশ করতে হবে। আর তার জন্যেই লার্জ ভলিউম অফ ইনফরমেশান তুমি পেয়ে যাচ্ছ খরচ করছো অবশ্যই, কিন্তু তুমি তো চট করে কাউকে জিজ্ঞেস করলে পাবে না, কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। তার মানে একটা জায়গাতেই বহু ইনফরমেশান রয়েছে, সেখানে যদি একটা জায়গাতে নাও ধরে তাহলে তার জন্য আর একটা সার্ভার তৈরি করা আছে যার সঙ্গে ইন্টারকানেক্টেড থাকছে ওই সার্ভারও, মানে প্রথম এবং যতগুলো সার্ভার আছে সব কটা সার্ভার, তবে ইনফরমেশানগুলো পাওয়া যাচ্ছে, না হলে কিন্তু পাওয়া যেত না। সেই কারণে এখানে বলা হয়েছে লার্জ ভলিউম অফ ইনফরমেশান। তারপরে নিউজ অ্যান্ড জার্নালসের ক্ষেত্রে বহু জিনিস রয়েছে। এখন নিউজ পেপার বিভিন্ন কাজ অটোমেটিক্যালি ইয়েতে চলে আসছে, তোমার নেটওয়ার্কে চলে আসছে, ইন্টারনেটের মাধ্যমে চলে আসছে। এখন বিদেশে যারা রয়েছেন আমাদের বাঙালি মানুষ, তারা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বাংলা কাগজ পড়ে নিচ্ছে, সেখানে কিন্তু তখনও কিনতে হচ্ছে না। আচ্ছা, জার্নাল বলতে বিভিন্ন বাইরের দেশের বিভিন্ন ইংরেজ বা অন্যান্য দেশের মানুষেরা জার্নালগুলো খুব ভালো লেখে এই সব ক্ষেত্রে, তাহলে সেইখান থেকে জার্নালগুলো আমরা নিতে পারি, বা যারা সাংবাদিকতায় আছেন তারা নিতে পারে, এবং বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আবার নতুন করে লিখতে পারেন। তাহলে এখানে একটা বিরাট অংশ পড়ে রয়েছে। ইলেকট্রনিক মোড অফ কমিউনিকেশান বলতে আমরা সবই জানি, এখন আমরা মোবাইল ফোন ব্যবহার করি, ইমেল ব্যবহার করি। মোবাইল ফোন, ইমেল এইসবগুলো কিন্তু অত্যন্ত দ্রুত কার্যকারী হওয়ার একটা সম্ভাবনা। চ্যাটিং, আমরা টেক্সট লিখে অন্য অপরপক্ষকে আমরা জিজ্ঞেস করি এবং সেও উত্তর দেয়, আমরাও উত্তর দিই, একে বলা হয় চ্যাটিং। সোশ্যাল নেটওয়ার্কিং, পিপল ক্যান কানেক্ট উইথ ওল্ড ফ্রেন্ডস অন সোশ্যাল নেটওয়ার্কিং, যেরকম আমরা ফেসবুক করি, টুইটার করি, তারপরে হোয়াটসঅ্যাপ করি, এগুলো কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে পড়ে যায়, এবং এইগুলোর সাহায্যে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ সাধন করতে পারি। তারপরে অনলাইন ব্যাংকিং রয়েছে, আমরা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এখন টাকা, এই যে এখন কোভিড-19 যে পরিস্থিতি, তাতে সেক্ষেত্রে
অনেকেই সামনাসামনি গিয়ে টাকা পয়সা পেমেন্ট করছেন না, বলছেন ব্যাংকের অ্যাকাউন্ট দিন আমি পেমেন্ট করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে ওই যে ফান্ড ট্রান্সফার হচ্ছে যেটা, সেটাও কিন্তু ই কমার্সের মধ্যে হচ্ছে, মানে অনলাইন ব্যাংকিং। আর ই কমার্সের ব্যাপারটা হলো, ই কমার্স থেকে আমরা বিভিন্ন এই যে তোমার ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, এদের যে যে সমস্ত জিনিসগুলো এরা ডিসপ্লে করছে অফারের মধ্যে, সেই সমস্ত জিনিসগুলো আমরা চুজ করে নিয়ে সেখান থেকে আমরা ডিসকাউন্ট বা অন্যান্য সুযোগ সুবিধে পেতে পারি বা দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এদের সুবিধা হবে। এন্টারটেনমেন্টের ক্ষেত্রে বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে অথবা বিভিন্ন যে সাইট রয়েছে, যে সমস্ত সাইটে গান বাজনা এবং নাটক ইত্যাদি হয়, সেইগুলোতে আমরা কিন্তু এমফ্যাসিস করতে পারি যদি প্রয়োজন হয়, এবং সেখান থেকে কিছু আমরা শিখতে পারি। এবার রিসার্চের ক্ষেত্রে, রিসার্চের এখানে মেনলি ব্যাপার হচ্ছে রিসার্চের থিসিস থাকে। থিসিস সাধারণত সব জায়গায় পাওয়া, মানে যে হেল্পের ব্যাপার থাকে সেই হেল্পের ব্যাপারগুলো সব জায়গা থেকে পাওয়া যায় না। তো এই থিসিসের ব্যাপারে বিদেশি লেখকদের লেখা বহু বইপত্র আছে যেগুলো আমাদের ইন্ডিয়াতে নেই এবং বাংলাতে হয় না, এবং সেগুলো কেনার ক্ষেত্রে অনেক সুবিধে আছে। যদি আমরা অনলাইনে কিনি তাহলে সেখান থেকে ডিসকাউন্টটা বেশি পাই। তাহলে রিসার্চের ক্ষেত্রে এই ধরনের সুবিধে রয়েছে। আর এডুকেশনের ক্ষেত্রে তো সুবিধের কথা তোমাদের বলার কিছু নেই, কারণ এখন যে ইউটিউব ক্লাস, ভিডিও ক্লাস সমস্ত কিন্তু এই ইলেকট্রনিক্স, এই তোমার ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু হচ্ছে। কাজেই নেটওয়ার্ক বা ইন্টারনেট কিন্তু একটা বিশাল জায়গা করে নিয়েছে আজকালকার এই দিনে। এরপর আমরা পরের পাতায় দেখো 100 পাতায়, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট অফ কানেক্টিং টু দ্য ইন্টারনেট। একটা ইন্টারনেটে কানেকশানের জন্য কী কী রিকোয়ারমেন্ট দরকার। প্রথমে হচ্ছে একটা কম্পিউটার, তারপরে মডেম অ্যান্ড টেলিফোন লাইন, তারপরে ইন্টারনেট ব্রাউজার, আর তারপরে হচ্ছে অ্যাকাউন্ট উইথ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তার মানে এই চারটে জিনিস অবশ্যই দরকার। প্রথমে একটা কম্পিউটার তো দরকারই, কম্পিউটার না থাকলে যে কোনো একটা ডিভাইস যেখান থেকে আমরা কাজ করতে পারবো। 2 নম্বর হচ্ছে মডেম অথবা টেলিফোন লাইন। মডেম অথবা টেলিফোন লাইনটা অত্যন্ত জরুরি। মডেম যদি না থাকে তাহলে আমরা যে ল্যাঙ্গুয়েজটা লিখবো সেটা তোমার ডিজিটাল এবং অ্যানালগ, এই যে দুটো ট্রান্সমিশন হবে, দুটো ট্রান্সমিশন হলে কিন্তু মানে ভাইস ভার্সা দুটো ট্রান্সমিশন হবে, এই দুটো ট্রান্সমিশন যদি না হয় তাহলে কিন্তু সেখানে কোনো লাভ নেই। সেই জন্য মডেম আর টেলিফোন লাইন। এরপরে হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজার একটা ব্রিজের মতন কাজ করে, যে সার্ভিস প্রোভাইডারের থেকে সার্ভিসটা নেওয়ার পর সার্চ ইঞ্জিনের সাহায্যে যে ইউজারের বন্ধন, সেই বন্ধনটা সৃষ্টি করে দেয় এই ব্রাউজার যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। এরপরে হচ্ছে অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি, অবশ্যই একজন আইএসপি দরকার, কারণ এই যে তোমার বিএসএনএল হোক, তারপরে ভিআই, এখন তো তোমার ইয়ে নেই, ভোডাফোন নেই, ভিআই হয়ে গেছে, তারপরে তোমার এয়ারটেল আছে, এবার আরও অন্যান্য জিও টিও আছে। তাহলে এরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। এরা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সার্ভিস দিতে পারবো না। তাহলে ইন্টারনেট যদি দরকার হয় বা ইন্টারনেট যদি চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন। আচ্ছা, তারপরের পয়েন্ট বলেছে দিস থিংস ওয়ার্ক টুগেদার ইন দ্য ফলোয়িং ওয়ে। তাহলে প্রথমে হচ্ছে কম্পিউটার ইজ এসেনশিয়াল। এরপরে তোমার আলোচনাগুলো করেছে, বিশেষ ক্ষেত্রগুলো আলোচনা করেছে। মডেম, যেটা আমরা পড়ে এসেছি মানে আগে, সেটা হচ্ছে মডেমের সাহায্যে আমরা ট্রান্সমিশনটা করতে পারবো, মানে সিগন্যালের একটা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল, এবং ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে পরিণত করার জন্য মডেমটা লাগবে। আর আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে যারা সার্ভিস দেয়, তারা যদি না থাকে ইন্টারনেটের সার্ভিস দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না, সেখানে যাই কিছু থাক না কেন। এরপরে লাস্ট বলেছে ব্রাউজার, ওয়েব ব্রাউজারও বলেছে দ্য সেকেন্ড লট অফ সফটওয়্যার ইউ নিড আ ব্রাউজার। দ্য সেকেন্ড লট অফ সফটওয়্যার ইউ নিড আ ব্রাউজার। একটা ব্রাউজারের প্রয়োজন। ব্রাউজার গো অ্যান্ড গেট ওয়েব পেজেস অ্যান্ড ডিসপ্লে দেম অন ইয়োর কম্পিউটার। এই ব্রাউজারের সাহায্যে তুমি যে সার্চগুলো করছো সেইগুলো কিন্তু তুমি তোমার কম্পিউটারের মধ্যে দেখতে পাবে, তাছাড়া সম্ভব নয়। এই যে নেটস্কেপ নেভিগেটর, যেটা মাইক্রোসফটের তৈরি,
এবং মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, এই দুটো জিনিসও কিন্তু আমাদের ডিফল্ট সিস্টেমে থাকে। এগুলো আমরা ইউজ করি না, তার কারণ হলো গুগল মোর কমফোর্টেবল দেন ইন্টারনেট এক্সপ্লোরার অ্যান্ড নেটস্কেপ নেভিগেটর। তাহলে এই ব্যাপারগুলো থাকছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক।